বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য একটি এমন গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার হুঁশ উড়ে যাবে। এই গল্পটি হলো গাজিয়াবাদের হিন্ডন চকের, যেখানে একজন নির্ভীক এসডিএম এবং একজন অহংকারী নেতার মধ্যে মুখোমুখি সংঘর্ষ পুরো দেশকে চমকে দিয়েছিল। এটি কেবল একটি ঘটনা ছিল না, বরং আইনের শাসন এবং ক্ষমতার অপব্যবহারের মধ্যে একটি সরাসরি যুদ্ধ ছিল। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গাজিয়াবাদের হিন্ডন চকে সেদিন সকালের রোদ একটু বেশিই তীক্ষ্ণ ছিল, এতটাই যে ঝলমলে আকাশেও গরমের তাপ স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। শহরের সবচেয়ে ব্যস্ত এই চৌরাস্তাটি সবসময় গাড়ির ও মানুষের তীব্র কোলাহলে মুখরিত থাকত। সকাল 10টায় চৌরাস্তার ঠিক মাঝখানে নিজের দায়িত্বে কর্তব্যরত এসডিএম অঞ্জনা রাও তার দলের সাথে দাঁড়িয়েছিলেন। তার নীল জিপ রাস্তার পাশে দাঁড়ানো ছিল এবং তিনি নিজে এক হাতে ওয়াকিটকি এবং অন্য হাতে ফাইলের বান্ডিল নিয়ে যান চলাচলকে সুশৃঙ্খল করার চেষ্টা করছিলেন। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অঞ্জনা তার স্পষ্টবাদিতা, সততা ও কঠোর মেজাজের জন্য পুরো গাজিয়াবাদ জেলায় বিখ্যাত ছিলেন। তার খ্যাতি ছিল এমন একজন কর্মকর্তার যিনি নিয়ম ভঙ্গকারীদের ছাড় দেন না, সে যত বড়ই হোক না কেন। তার শান্ত কিন্তু দৃঢ় মুখশ্রী এটাই বলছিল যে তিনি তার কাজকে কতটা গুরুত্ব সহকারে নেন। ঠিক তখনই দূর থেকে একটি কালো চমৎকার এসইউভি সম্পূর্ণ গতিতে লেন পরিবর্তন করে এলো। তার ওপর বড় বড় অক্ষরে মন্ত্রীজি লেখা ছিল, যা তার মর্যাদা ঘোষণা করছিল। এসইউভিটি সিগন্যালে দাঁড়ানো গাড়িগুলোর পরোয়া না করে জোরে হর্ন বাজিয়ে সরাসরি লাল বাতি পার করে দিল, যেন নিয়মগুলো তার জন্য ছিলই না। এটি কেবল একটি রেড লাইট জাম্প ছিল না, বরং আইনের প্রতি খোলাখুলি অবজ্ঞার প্রদর্শন ছিল। চালকের দ্রুততা ও গাড়ির গতি চৌরাস্তায় উপস্থিত সমস্ত মানুষের মনোযোগ আকর্ষণ করল। অঞ্জনারাও তৎক্ষণাৎ এই কাজটি টের পেলেন। তিনি নিজের হাতের তালু তুলে সেই লাগামহীন এসইউভিটিকে থামানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন। তার কণ্ঠে তীক্ষ্ণতা ছিল, গাড়ি থামাও। এটি কেবল একটি আদেশ ছিল না, বরং আইনের সীমার মধ্যে থেকে নিজের কর্তব্য পালনের একটি অটল সংকল্প ছিল। এসইউভির চালক ইতস্তত করে গাড়ি থামালো, কিন্তু পিছনের সিটের কাচ নামল এবং একজন প্রভাবশালী ব্যক্তি বাইরে বেরিয়ে এলেন। ইনি ছিলেন ক্যাবিনেট মন্ত্রী শ্রী রাজেন্দ্র প্রতাপ, যার দাপট পুরো গাজিয়াবাদে চলত। তার মুখে ক্ষমতার অহংকার স্পষ্ট ফুটে উঠছিল, এমন এক অহংকার যা সম্ভবত তাকে কখনো কারো সামনে মাথা নত করতে দেয়নি। তিনি তার দামি ঘড়ির দিকে তাকালেন এবং তারপর অঞ্জনার দিকে তাকালেন, যেন তিনি কোনো সাধারণ বাধা দেখতে পেয়েছেন। তার চোখে রাগ ও বিস্ময় ছিল, যে কেউ তার গাড়ি থামানোর সাহস কি করে করতে পারে। তুমি জানো না আমি কে? এটা কি ধরনের তামাশা? রাজেন্দ্র প্রতাপ প্রায় চিৎকার করে বললেন। তার কণ্ঠে রাগ ও উপহাস দুটোই ছিল। তুমি জানো না আমি কে? আমার গাড়ি থামানোর সাহস তোমার কি করে হলো? আমাকে একটা জরুরি মিটিংয়ে পৌঁছাতে হবে। তার কথা বলার ভঙ্গি এমন ছিল যেন অঞ্জনা কোনো ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছেন। অঞ্জনারাও শান্ত ও অবিচলিতভাবে তার সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে এক বিন্দুও ভয় ছিল না। মাফ করবেন স্যার, আপনি লাল বাতি পার করেছেন, এটি ট্রাফিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু কোনো চ্যালেঞ্জ বা অপমান ছিল না। তিনি কেবল নিজের কর্তব্য পালন করছিলেন। রাজেন্দ্র প্রতাপ জোরে হাসলেন, তার হাসিতে তিক্ততা ছিল। নিয়ম? তুমি আমাকে নিয়ম শেখাবে? তুমি জানো আমি এই পুরো প্রদেশের মালিক, এই সমস্ত নিয়ম আমার পকেটে থাকে। তুমি আমার গাড়ির নম্বর প্লেট দেখো, মন্ত্রীজি লেখা আছে। তুমি কি এটাও জানো না যে মন্ত্রীদের জন্য কোনো নিয়ম থাকে না? তার কথায় অহংকার স্পষ্ট ফুটে উঠছিল, যেন আইন তার জন্য নয়, বরং অন্যদের জন্য তৈরি হয়েছে। আইন সবার জন্য সমান স্যার। অঞ্জনা তার কণ্ঠে দৃঢ়তা ভরে বললেন। তার মুখে কোনো কুঞ্চন ছিল না। এবং আমি আমার দায়িত্ব পালন করছি। আমার কাজ এটা নিশ্চিত করা যে আইন মানা হয়, সে যেই হোক না কেন। তার কথায় কর্তব্যনিষ্ঠার স্পষ্ট বার্তা ছিল। রাজেন্দ্র প্রতাপের মুখ রাগে লাল হয়ে উঠল, তার শিরা উপশিরা টান টান হয়ে গেল। কর্তব্য? তোমার মতো একজন ছোটখাটো কর্মকর্তা আমাকে কর্তব্য বোঝাবে? তোমার আমার কথা মানা উচিত, প্রশ্ন করা উচিত নয়। এই সব করে তুমি তোমার চাকরিকে বিপদে ফেলছ। তিনি অঞ্জনাকে ভয় দেখানোর চেষ্টা করলেন, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে। অঞ্জনা সরাসরি তার চোখের দিকে তাকালেন। তাদের দৃষ্টি মিলিত হল এবং অঞ্জনার চোখে এক বিন্দুও ভয় ছিল না, বরং একটি ইস্পাতের মতো দৃঢ়তা ছিল, যা যে কোনো ঝড়ের মোকাবেলা করতে প্রস্তুত ছিল।
স্যার, আমি আমার পোশাকের শপথ নিয়ে বলছি যে আমি আমার কাজ সম্পূর্ণ সততার সাথে করব। আপনাকে জরিমানা দিতে হবে। তিনি তার পকেট থেকে চালান বই বের করলেন। এটি তার অটল সংকল্পের প্রতীক ছিল। রাজেন্দ্র প্রতাপ এক মুহূর্তের জন্য অঞ্জনার দিকে তাকিয়ে রইলেন, যেন তার বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহসও করতে পারে। তারপর তার মুখে একটি নোংরা হাসি ফুটে উঠল, যাতে ছিল অবজ্ঞা ও ক্রোধের মিশ্রণ। তোমার অহংকার ভাঙতে হবে, তিনি ফিসফিস করে বললেন। তিনি তার হাত তুললেন এবং অঞ্জনার গালে একটি জোরে অপমানজনক চড় মারলেন। চড়ের আওয়াজ এতটাই তীব্র ছিল যে আশেপাশের কিছু মানুষ শিউরে উঠল। পুরো চৌরাস্তায় নীরবতা নেমে এলো। গাড়ির কোলাহল থেমে গেল। চালকও ভীত হয়ে নিজের ঘাড় ভেতরে ঢুকিয়ে নিল। আশেপাশে দাঁড়ানো মানুষের ভিড় অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কিছু মানুষ নিজেদের মুখে হাত দিল। অঞ্জনার গাল লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক ফোঁটাও অশ্রু ছিল না। তার বদলে ছিল একটি ঠান্ডা ইস্পাতের মতো দৃঢ়তা। এই অপমান তাকে ভাঙার বদলে আরও শক্তিশালী করল। রাজেন্দ্র প্রতাপ। অঞ্জনা নিজের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে অত্যন্ত শান্ত কিন্তু স্পষ্ট ভাষায় বললেন। তার কণ্ঠস্বর এমন ছিল যেন প্রতিটি শব্দে লোহা ভরা আছে। তুমি কেবল একজন কর্মকর্তার ওপর হাত তোলনি, তুমি এই পোশাকের ওপর, এই দেশের আইনের ওপর এবং প্রতিটি নাগরিকের বিশ্বাসের ওপর হাত তুলেছ, যারা এর ওপর ভরসা করে। তুমি এই গণতন্ত্রের ভিত্তির ওপর আক্রমণ করেছ। তার কথায় কোনো যন্ত্রণা ছিল না, বরং ছিল ন্যায় বিচারের আহ্বান। হ্যালো কমিশনার স্যার, আমি এসডিএম অঞ্জনা রাও বলছি। আমি হিন্ডন চকে আছি। এখানে ক্যাবিনেট মন্ত্রী শ্রী রাজেন্দ্র প্রতাপ লাল বাতি ভেঙেছেন এবং যখন আমি তাকে থামানোর চেষ্টা করি তখন তিনি আমাকে চড় মেরেছেন। তার কণ্ঠে কোনো অস্থিরতা ছিল না, কেবল ছিল তথ্যের স্পষ্ট বিবৃতি। অন্যদিকে কিছুক্ষণের জন্য নীরবতা ছিল। রাজেন্দ্র প্রতাপের মুখে এখন কিছুটা উদ্বেগ দেখা যাচ্ছিল। তিনি আশা করেননি যে অঞ্জনা এত দ্রুত এবং এত নির্ভীকভাবে প্রতিক্রিয়া জানাবেন, সরাসরি কমিশনারকে কল করবেন। তিনি নিজের ভুলটি একটু একটু করে বুঝতে পারছিলেন। স্যার, অঞ্জনা ফোনে বললেন, আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই বিষয়ে অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এটি কেবল আমার অপমান নয়, বরং পুরো প্রশাসনের এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার অপমান। যদি আজ আমরা তাকে না থামাই তাহলে কেউ আইন মানবে না। এটি কেবল ব্যক্তিগত প্রতিশোধ ছিল না, বরং ন্যায় বিচারের জন্য একটি আবেদন ছিল। ফোন রাখার পর অঞ্জনা রাজেন্দ্র প্রতাপের দিকে তাকালেন। তাদের চোখ মিলিত হল এবং রাজেন্দ্র প্রতাপ নিজের চোখ নামাতে পারলেন না। স্যার, আপনার গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং আপনার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, একজন সরকারি কর্মচারীর ওপর হামলা করা এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে অবিলম্বে মামলা দায়ের করা হবে। পুলিশ আপনাকে এখান থেকেই হেফাজতে নেবে। অঞ্জনার মুখে এখন কোনো দ্বিধা ছিল না। রাজেন্দ্র প্রতাপ রাগে ফেটে পড়ে বললেন, তুমি পাগল হয়ে গেছ? তুমি জানো না তুমি কার সাথে ঝামেলা করছো? আমি তোমাকে দেখে নেব। তার কণ্ঠে ভয় এবং রাগ দুটোই ছিল। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ দ্রুত শোনা যেতে লাগল এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশের বেশ কয়েকটি গাড়ি, যার মধ্যে কমিশনারের সরকারি গাড়িও ছিল, গন্তব্যে পৌঁছে গেল। স্বয়ং কমিশনার বিবেক কুমার তার দলের সাথে সেখানে উপস্থিত ছিলেন। কমিশনার ভিড় সরিয়ে রাস্তা তৈরি করলেন এবং সরাসরি অঞ্জনার কাছে এলেন। তার মুখে উদ্বেগ এবং দৃঢ় সংকল্প দুটোই ছিল। কমিশনার অঞ্জনার দিকে তাকালেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন? তার কণ্ঠে সম্মান এবং উদ্বেগ দুটোই ছিল। অঞ্জনা কেবল আস্তে করে মাথা নাড়লেন। তার গালে চড়ের চিহ্ন তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল, যা সেই অপমানজনক ঘটনার সাক্ষী ছিল। কমিশনার রাজেন্দ্র প্রতাপের দিকে মুখ ফেরালেন। তার মুখে এখন কোনো নম্রতা ছিল না। রাজেন্দ্রজি, আপনার এই সব করার আগে 10 বার ভাবা উচিত ছিল। আপনি একজন জনপ্রতিনিধি, আইন তৈরি করার মানুষ, ভাঙার মানুষ নন। এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কমিশনারের কথায় স্পষ্ট বার্তা ছিল যে আইনের চেয়ে কেউ বড় নয়। রাজেন্দ্র প্রতাপ এখন খুব ঘাবড়ে গিয়েছিলেন। তিনি কমিশনারকে বোঝানোর সমস্ত চেষ্টা করলেন, নিজের প্রতিপত্তি ও পদের কথা বললেন, কিন্তু কমিশনারের মুখ কঠোর ছিল। রাজেন্দ্র প্রতাপ, আপনাকে আইন লঙ্ঘন এবং একজন সরকারি কর্মকর্তার উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। এটি একটি গুরুতর অপরাধ। পুলিশ কোনো দেরি না করে রাজেন্দ্র প্রতাপকে হেফাজতে নিল। তার সমর্থক ও এসইউভি চালক হতবাক হয়ে গেল। হিন্ডন চকে উপস্থিত ভিড় জোরে হাততালি দিতে শুরু করল। কিছু মানুষ জয় হিন্দ স্লোগানও দিল।
অঞ্জনা রাও তখনও নিজের জায়গায় অবিচল দাঁড়িয়েছিলেন। তার মুখে একটি অদ্ভুত শান্তি ও দৃঢ়তা ছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ক্ষমতার অহংকারে অন্ধ লোকদের একজন সৎ ও নির্ভীক কর্মকর্তা কখনো নত করতে পারে না। একটি উদাহরণ, একটি শিক্ষা। সেই দিনের পর অঞ্জনা রাওয়ের সম্মান আরও বেড়ে গেল। তার সাহসের খবর পুরো দেশে ছড়িয়ে পড়ল। তিনি এটি প্রমাণ করে দিয়েছিলেন যে পোশাক কেবল একটি পোশাক নয়, বরং ন্যায়, আইন ও নৈতিকতার প্রতীক, এবং কেউ একে পদদলিত করার সাহস করতে পারে না। রাজেন্দ্র প্রতাপের জন্য এটি একটি তিক্ত এবং জনসমক্ষে পাওয়া শিক্ষা ছিল যে অহংকার এবং ক্ষমতার অপব্যবহার সবসময়ই ভারী পড়ে এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই ঘটনাটি একটি উদাহরণ হয়ে গেল যে গণতন্ত্রে কোনো ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, আইনের চেয়ে বড় হতে পারে না। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে। ধন্যবাদ।